তুমি কি করছো মাহিরা? লাইবা তার দিকে গভীরভাবে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। মাহিরার মুখে দুঃখের ছাপ, চোখে কুয়াশা জমে থাকা কান্নার গ্লানি। লাইবা একটু থেমে গিয়ে আবার বলল, তুমি জানো, এখন জিজ্ঞেস করতে অনেক দেরি হয়ে গেছে। ভাইয়া খুব রেগে আছে তোমার উপর। মাহিরা কেবল নিচু গলায় বলল, সামির সামির এখন আর আগের মতো নেই, রেগে আছে, দূরে সরে গেছে। লাইবা হালকা হাসলো। ঘটনা তো যা ঘটার ঘটে গেছে, তুমি না হয় এতটা শক্ত করে রেখো নিজেকে। ভাইয়াকে একটু বাকিয়ে তো নাও না। এভাবে রেগে থাকলে তো কিছুই ঠিক থাকবে না। সে বিশ্বাসই করতে পারছে না আমার কষ্ট, আমার বিব্রততা। তারা বোঝে না। আমার নিজের ভাইয়াকেও বোঝাতে পারিনি যে আমি ভুল করিনি। তাদের চোখে আমি কেবল অপরাধী। মাহিরা চোখ নামিয়ে বলল। লাইবা হেসে বলল, তুমি কিভাবে সামলাতে হয় সেটাই তো জানো না। ভাইয়া তো স্বামীর মন জয় করতে হয় উদযাপনের মধ্য দিয়ে। মাহিরা কেবল তাকিয়ে রইল লাইবার দিকে। উফো, তুমি তো এখনো ছোট একেবারে। ভাইয়া তো আরও একটু অপেক্ষা করা উচিত ছিল। তুমি আর একটু বড় হলে তবেই না হয় বিয়ে করতো। লাইবা মাহিরার গালে হালকা চুমু খেয়ে হাসলো। চলো, আজ আমি তোমাকে শেখাই ভাইয়াকে কিভাবে সামলাতে হবে। লাইবা মাহিরার হাত ধরে নিয়ে গেল ড্রেসিং এরিয়ায়। তার আলমারির ভেতর ঘেটে ঘেটে খুঁজতে লাগলো কিছু একটা। একটু পর সে একগাল হাসি দিয়ে বলল, এই তো পেয়ে গেছি। সে বের করলো একটি লাল রঙের রেশমি শাড়ি। শাড়িটা ছিল শর্টকাট, গভীর কফি রঙের, গলার ডিজাইনার মুক্তার কাজ করা ব্লাউজ। পুরো শাড়িতে মুক্তার ঝালর ছিল, যেন নিজেই আলোর খেলা। পল্লবটা ছিল একেবারেই টাচি, আকর্ষণীয় আর রুচিশীল। মাহিরার মুখ লাল হয়ে উঠল। সে নিচু গলায় বলল, এই শাড়ি সাম্প্রতিক সময়ে এনেছিলাম, কিন্তু কখনো পরা হয়নি। হ্যাঁ হ্যাঁ, কি লজ্জা করছো বলো তো? এমন করলে ভাইয়া কি করে তোমাকে সামলাবে বলো তো? চলো পরে ফেলো, আর সময় নেই। লাইবা তার গাল টেনে মিষ্টি হেসে বলল। মাহিরা দ্বিধা ভরে বলল, কিন্তু আমি কিভাবে পরবে এটা? কখনো এমন করে শাড়ি পরিনি। স্বামী যদি রেগে যায়? লাইবা তার কাঁধে হাত রাখল। তোমার স্বামীকে উদযাপন করতে কোনো ভয় লাগে না? তোমার প্রতি সাজে তোমার রাতেই তাকে ভালোবাসা ভরিয়ে দাও। তা না হলে সে ভুল বুঝে থাকবে চিরকাল। তবে কি শুধু সে বললেই হবে যদি সে রেগে যায়? লাইবা এবার গম্ভীরভাবে বলল, তুমি তার স্ত্রী, সে চাইলেও না চাইলেও আজ তাকে হাসতে হবে। কারণ আমি চাই না আজ রাতে ভাইয়া আর তোমার চোখে আবার কান্না দেখুক। তোমাদের হাসি দেখতে আমার ভালো লাগে, খুব ভালো। মাহিরা নিচু স্বরে বলল। ঠিক আছে, আমি পরে নিচ্ছি, তুমি এখন যাও। লাইবা একগাল হাসি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মাহিরা আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। নিজেকে দেখে নিজেই লজ্জায় মাথা নিচু করলেন। লাল শাড়িতে মোহময় এক আবরণে নিজেকে আবিষ্কার করেছিলেন। শাড়িটা তার দুধে ধোয়া কোমরকে ঘিরে এমনভাবে বসেছিল যেন সে নিজেই সৌন্দর্যের প্রতিচ্ছবি। পেটের উপরে পাতলা কাজ করা কাপড়ের নিজের ত্বকের কোমলতা স্বচ্ছভাবে ফুটে উঠছিল। লাল ঠোঁটে হালকা লিপস্টিক, খোলা চুলে পুঁতির ক্লিপ, হাতে শুকনো লাল চুড়ি, আর প্রিয়তম স্বামীর প্রিয় সুগন্ধিতে নিজেকে সিক্ত করে হৃদয়ের গভীরে পুষে নিচ্ছিল একটি মিনতি। হে আল্লাহ, স্বামীর যেন আজ আমায় ক্ষমা করেন, তার মন যেন গলে যায়। বারবার তালুতে ঘাম মুছছিলেন তিনি। বুকের ভিতরটা কাঁপছিল, হৃদয় যেন কাঁপতে কাঁপতে বেরিয়ে আসতে চাইছে। ভয়, লজ্জা, ভালোবাসা, অনুশোচনা সব মিলিয়ে এক অদ্ভুত যন্ত্রণায় দাঁড়িয়েছিলেন আয়নার সামনে। হঠাৎ বাইরে গাড়ির শব্দ। স্বামী ফিরে এসেছেন। মাহিরা তড়িঘড়ি করে বিছানায় গিয়ে বসলেন, যেন সবকিছু স্বাভাবিক। স্বামীর ঘরে ঢুকেই তাকে দেখতে না পেয়ে ড্রেসিং রুমের দিকে এগোলেন, আর মাহিরা উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালেন, তার দম বন্ধ হওয়া শরীর নিয়ে। তিনি ধীরে ধীরে সামিরের পেছনে গিয়ে কোমরে হাত রাখলেন। নিঃশব্দে কাপা গলায় বললেন, সামির, আমি আমি শুধু তোমাকে চাই। কিন্তু সামির রাগে গর্জে উঠলেন, এই ন্যাক্কারজনক পোশাক পরে তুমি কি বোঝাতে চাইছ? তোমার মধ্যে লজ্জা নেই মাহিরা? তার কণ্ঠে যেন আগুন। তিনি তার কবজি ধরে টান দিলেন এত জোরে যে ছুরিগুলো ভেঙে ছড়িয়ে গেল মেঝেতে। মাহিরার কোমল হাতে রক্ত ঝরতে লাগলো। তুমি কি ভেবেছ এই সাজসজ্জা দিয়ে তুমি তোমার পাপ ঢেকে ফেলতে পারবে? সামিরের কণ্ঠে তীব্র ঘৃণা। মাহিরা শুধু ফিসফিসিয়ে বলল, তুমি আমার স্বামী, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু সামির শোনেন না।
তার চোখে ক্রোধ, গলায় অবজ্ঞা। তিনি বললেন, তুমি জানো না এমন পোশাকে কি করে একজন নারী পুরুষের সামনে দাঁড়ায়? হে নাটক থামাও এবং এই পোশাকটা খুলে ফেলো। তিনি ধাক্কা দিয়ে কবজি ছাড়িয়ে চলে গেলেন। মাহিরা ছুটে গিয়ে ড্রেসিং রুমের ঢুকে দরজা বন্ধ করলেন। স্বামী নিজেকে সামলাতে না পেরে আবার ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার মুখে একটিও কথা নেই। গাড়ির চাবি হাতে নিচ্ছেন যেন আর ঘরেই থাকতে পারছেন না। আর মাহিরা, সে মেঝেতে বসে আছে নিঃশব্দে। তীব্র অপমান আর হৃদয়ের চাপে তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে চুড়িগুলো খুলে রাখে, হাতের রক্ত মুছে নিতে চায়, কিন্তু যন্ত্রণা তো আর মুছে যায় না। তারা আরাকগুলি খুলে তালুতে ঘষে, তবুও মুছে না লজ্জার আজ। সে মাটিতে বসে হু হু করে কাঁদে। আকাশ যেন নীরবে সেই কান্না শোনে। বর্ষা শেষ হলেও হৃদয়ের বৃষ্টি থামে না। সকালবেলা লাইবা রান্নাঘরে ঢুকে মাহিরাকে রান্না করতে দেখে বলে উঠল। তারা সবাই কোথায় গেল? অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন মাহিরাকে নিজের হাতে ব্রেকফাস্ট বানাতে দেখে হতচকিত হয়ে গেলেন। তুমি খাবার বানাচ্ছ? সব কর্মচারীরা কোথায় গেল? লাইবার কণ্ঠে ছিল বিস্ময়ের ছোঁয়া। আজ সকালে কাউকেই দেখিনি। স্বামীর অফিসে যাবেন, তাই ভাবলাম আমি নিজেই খাবার তৈরি করে নিই। মাহিরা চুপচাপ গ্যাসের চুলার আগুনে পরোটা দিয়ে উল্টে দিচ্ছিলেন। এটা কিভাবে সম্ভব? এই বাড়িতে তো অন্তত ডজনখানেক কর্মচারী আছে। সবাই গেল কোথায়? লাইবা কিছুটা উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ভাইয়া, সব কর্মচারী কোথায় গেল? লাইবা সামিরকে লিভিং রুমে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন। সামির এক ঝলক তাকালেন। সব কর্মচারীকে রান্নাঘরের কাজ থেকে সরিয়ে দিয়েছে। আজ থেকে সব রান্না মাহিরা করবে। মাহিরা নীরবে সামিরের সামনে খাবার নামিয়ে রাখছিলেন। চোখ দুটো নিচু, হাত কাঁপছিল, কিন্তু মুখে একটিও শব্দ ছিল না। ভাইয়া, তুমি যা বলছো তা কি সত্যি? এই বাড়ির সব কাজ ভাবিকে দিয়ে করাবে? লাইবা হতচকিত কণ্ঠে বললেন। কেন? মাহিরা কি করতে পারে না? সে কি শুধু সাজগোজের জন্য আছে? কিংবা মিষ্টি মুখ করে আমার সামনে ভালো সাজতে জানে, আর আড়ালে কি করে তা আমি জানি না? সামিরের গলায় ছিল কাটার মতো বিষ। মাহিরার দিকে চোখ তুলে তাকিয়েই যেন তাকে ছিঁড়ে ফেলছিলেন। লাইবার গাল বেয়ে অশ্রু ঝরছিল। সে বলল, ভাইয়া, তুমি কেন এমন ভাবছো ভাবি সম্পর্কে? লাইবা, তুমি তোমার ঘরে যাও। আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, এটা তোমার কাজ নয়। সামিরের ঠান্ডা অথচ কর্কশ কণ্ঠে লাইবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর চোখ মুছে ধীরে ধীরে ফিরে গেলেন নিজের ঘরে। সামির এবার ধীরে ধীরে উঠে এলেন মাহিরার দিকে। আজ থেকে প্রতিদিন সব কাজ তুমি করবে নিজ হাতে, আর এই বাসন তুমি হাত দিয়ে ধুবে, ডিশ ওয়াশার নয়, বুঝছো? মাহিরা কিছু বলার আগেই সামির তার কবজি শক্ত করে চেপে ধরলেন। এই, নাটক করো না আমার সামনে। এখন এখান থেকে চলে যাও। তিনি রেগে গিয়ে টেবিলের সব পাত্র ছুঁড়ে ফেলে দিলেন। ধ্বংসের শব্দে ঘর কেঁপে উঠল। মাহিরা আঁতকে উঠলেন। সামির তাকে এত জোরে ধাক্কা দিলেন যে মাহিরা মেঝেতে পড়ে গেলেন। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল, অথচ মুখে ছিল শুধুই নীরবতা। এই মুখটা যেন আর না দেখে আমি। সামির গর্জে উঠলেন। মাহিরা মাটিতে বসে থাকলেন। হাতের তালু দিয়ে মুখ ঢেকে তাকালেন সেই কাচের প্লেটে, যেখানে ভেঙে পড়া পরোটা আর মশলার ছিটে লেগেছিল। তার নিজের জীবন যেন আজ তেমনই ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে গেছে। সেবেলা মাহিরাকে রান্নাঘরে খাবার তৈরি করতে দেখেছিল। আপনি আগে কোথাও খাবার তৈরি করেছেন? মাহিরা এসে লাইবার দিকে তাকালো। লাইবা দুঃখের সঙ্গে বলল, যদি না করে থাকো তবে এখনই তৈরি করো। আর তুমি আর আগে এত বেশি খাবার তৈরি করনি। সব কর্মচারীরা বাড়ির অন্যদিকে যেখানে সিরামটি ছিল সেখানে খাবার তৈরি করত, একটি রান্নাঘরে সমস্ত কর্মচারীদের জন্য। কিন্তু এখন সামিরের নির্দেশে মাহিরা তার রান্নাঘরে খাবার তৈরি করছিল। ভাইয়া যে কেন তোমার সাথে এই কাজ করে? তোমার কি হয়েছে? আমি এটা সহ্য করতে পারছি না, যদিও আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। লাইবার কথায় মাহিরা পিছন থেকে কাঁদতে লাগলো। পাপের শাস্তি আমি ছোট ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পাপ ছোট হোক বা বড়, শাস্তি তো শাস্তিই হয়। মাহিরা গভীর নিঃশ্বাস নিল। লাইবা অজ্ঞতার জগতে মার্কিং করছিল। যদি আমাকে সাহায্য করতে হয় তবে করো। সবজি কেটে শাকসবজি পরিষ্কার করো। মাহিরা লাইবাকে হাসি দিল। সামির কাইয়ুমের সঙ্গে একটি ক্লাবে বসে অ্যালকোহল পান করছিল। চোখ লাল হয়ে যাচ্ছিল। তখন কাইয়ুম জিজ্ঞাসা করল,
কি হয়েছে? তুমি খুব অস্থির এবং মন খারাপ লাগছে। আজ বাড়ি যাবে না? কোন বাড়ি? তুমি কি নিচের বাড়ি বা কার বাড়ি বোঝাচ্ছ? সামির অবাক হয়ে তার দিকে তাকালো। সামির এক মুহূর্তের জন্য উঠে একটি চেয়ার নিয়ে মাথা দুই হাতে চেপে ধরল, তারপর আবার বসলো। হাসতে হাসতে কাইয়ুমের দিকে তাকালো। মাহিরা উদ্বেগে ভুগছিলেন, অপেক্ষা করছিলেন ঘরে। আজ অনেক দেরি হয়ে গেছে, সামির এখনো ফিরেনি। মাহিরা একাধিকবার ফোনও করেছিলেন, কিন্তু সবগুলো সামির কেটে দিয়েছেন। তুমি কি জানো আমি অপেক্ষা করছি? কেন ফিরলে না? এই ভাবনা মাথায় ঘুরতে থাকলো। আর মাহিরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। সামিরের গাড়িটি বারান্দায় ছিল না। হতাশ হয়ে আবারও উপরে ফিরে এলেন। মাহিরা লিভিং রুমে বসে বারবার ফোন হাতে নিয়ে দেখছিলেন। আবার নম্বর ডায়াল করলেন। এবার কেউ ধরলো। হ্যালো সামির, আপনি কোথায়? কেন এখনো আসলেন না আপনি? এতটা নির্লজ্জ হওয়া ভালো না। আজ তুমি তোমার বিশ্বাসঘাতকার পুরস্কার পাবে। কাইয়ুমের কণ্ঠস্বরে মাহিরা আটকে উঠলেন। তুমি আমার কথাকে গুরুত্ব দাওনি। আজ একটা ছোট্ট ট্রেলার দেখতে পাবে। মনে রেখো, আজ রাতে তোমার জন্য অনুশোচনা হবে। কায়ুম হেসে উঠল। আমি ভুল করেছি, যা আজ আমার পাপ হয়ে গেছে। ইচ্ছে করে এই জীবনটাই ছুঁড়ে ফেলি আমি। মাহিরা বিষণ্ণ সুরে বলল, আচ্ছা, তোমার স্বামীর সঙ্গে কি করছো? তার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট সফল হয়েছো। হ্যাঁ, সে আমাকে ছেড়ে দেবে, কিন্তু তোমার নাম আমি কোনোদিনও বলবো না। যদি পারতাম চিরতরে তোমার হাত থেকে মুক্ত হতাম আমি। কাইয়ুম বিষাক্তভাবে হাসল। তোমার ভাই হয়তো তোমাকে গ্রহণ করবে না, কিন্তু আমি করব। স্বামীর তোমাকে যদি বের করে দেয়, সরাসরি আমার কাছে চলে আসো। রানীর মতো রাখবো তোমায়। আমি মরে যাব, তবু তোমার কাছে কখনো আসবো না। আচ্ছা বলো তো, স্বামীর এখনো ফিরেনি। আজ তোমাদের ঝগড়াটা বেশ জমছে নিশ্চয়ই। ফোনে শুধু কাইয়ুমের বিষাক্ত হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। মাহিরা দ্রুত ফোন কেটে কল স্টোরি মুছে ফেলল। তখনই পেছন থেকে সামির ঘরে ঢুকলেন। তুমি কোথায় ছিলে? সামির ঠান্ডা গলায় প্রশ্ন করল। কে ফোন করছিল? সামির ফোনটা নিয়ে কল হিস্ট্রি চেক করলো, ফাঁকা। যখন আমি এসেছি তখন ডিলিট করে দিয়েছো, তাই তো? সামির ঠান্ডা গলায় বলল। চোখে তাকিয়ে মাহিরার সারা শরীর শিউরে উঠল। মাহিরা জটিল সুরে মিথ্যা বলল। তালহা ভাইয়ার সঙ্গে কথা হচ্ছিল। তালহা ভাই? তোমার মিথ্যে এখন শিশুদের মতোই মনে হয় মাহিরা। সামিরের ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি। দৃশ্যান্তর। মাহিরা রান্নাঘরে কাজ করছিল যখন সামির ফোনে কারোর সাথে কথা বলছিলেন। কল শেষ করে সামির হঠাৎ মোবাইলটি মাটিতে ছুঁড়ে ফেললেন। তুমি তালহার সঙ্গে কথা বলছিলে? সামিরের ঠান্ডা চোখ দুটো যেন আগুনের লেলিহান শিখা হয়ে উঠল। আমি আমি তো শুধু। মাহিরা কথাটা শেষ করতে পারেনি। সামির তার কবজি ধরে কাঁপিয়ে উঠলেন। কোন বন্ধু? রাতের পর রাত কাকে ফোন দাও তুমি? একটা ধাক্কায় মাহিরা সোফায় পড়ে গেল। চোখে পানি, মুখে কান্না। আমি কখনো খারাপ কিছু করিনি, আমি তো শুধু তোমায় ভালোবেসে এসেছি। সামির তাচ্ছিলের হাসি দিয়ে বললেন। ভালোবাসা? এই নামে নিজের অপকর্ম আড়াল করো না। ভালোবাসা? এই নামে নিজের অপকর্ম আড়াল করো না। তুমি এক সাধারণ দুর্বল চরিত্রের নারী। আমার সব ভালোবাসা পায়ের তলে মারিয়ে দিলে তুমি। মাহিরা কাঁদতে কাঁদতে অনুনয় করল। দয়া করে শুধু একবার বিশ্বাস করো আমায়। আমি মরে যাব যদি তুমি এভাবে দূরে ঠেলে দাও। কিন্তু স্বামী সেই মুহূর্তে যেন আর মানুষ ছিল না। হঠাৎই তার রাগ প্রশমিত না হয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে বেল্ট খুলে ফেলল। মাহিরার চিৎকার ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। পিছন থেকে কাঁধ, কোমর, হাত যেন কোনো রেহাই নেই। সে বলছিল, দয়া করে থামো, আমি সত্যি কিছু করিনি। তবুও স্বামী শুনছিলেন না। অবশেষে ক্লান্ত হয়ে পড়লে মাহিরার হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে গেলেন। এই নাটক আর এই মুখ আমি আর দেখতে চাই না বলে গেটের কাছে থাকা প্রহরীকে ইঙ্গিত করলেন দরজা খুলে দিতে। তারপর স্বামীর ঠেলে দিলেন মাহিরাকে বাড়ির গেটের বাইরে। তোমার মতো এক খারাপ চরিত্রের নারী আমার জীবনে থাকার যোগ্য নয়। দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার রাত্রি নীরবতা গিলে নিল মাহিরার কান্না। শরীরটা ভেঙে পড়ল পাথরের উপর। সকালের নরম আলোয় সামিরের চোখ খুলতেই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘূর্ণিঝড়ের মতো মনের মধ্যে ফিরে এলো। নিজের আচরণ, নিজের কথাগুলো যেন ঘায়েল করছিল তাকে। তিনি বিছানা থেকে উঠে পড়লেন। এক প্রকার পাগলের মতো আচরণ শুরু করলেন। আমি কি করলাম? নিজের কপাল চাপড়ে বসে পড়লেন মেঝেতে। সারা বাড়ি খুঁজেও মাহিরার কোনো হদিস নেই।
শেষবার যখন মোবাইল ভাঙা হয়েছিল তখনই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত যোগাযোগ। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তিনি তড়িঘড়ি করে একাধিক নম্বরে ফোন দিতে থাকলেন। অচেনা এক নম্বরে কল দিলেন, যেন মাহিরাকে ফিরে পাওয়ার শেষ চেষ্টা। সেদিন রাতে মাহিরা ছিল একেবারে নিঃস্ব, রক্তাক্ত শরীর, আহত আত্মা, আর একরাশ অপমান নিয়ে নির্জন রাস্তায় বসেছিলেন। চারপাশে নীরবতা, কেবল গাঢ় অন্ধকার, গাছের ছায়া আর তার বুকের মধ্যকার হাহাকার। তিনি দুপাট্টা দিয়ে নিজেকে যতটা সম্ভব ঢেকে রেখেছিলেন, যদিও শরীরটা ছিল ক্ষতবিক্ষত। দুপাট্টার ওজন তখনও তার আত্মমর্যাদার শেষ চিহ্ন হয়েছিল। স্বামীর যতটা বর্বর ছিল, তবু মাহিরার মনে হলো একমাত্র এই কাপড় খানিয়ে তাকে রক্ষা করেছে। তিনি ভাবছিলেন, আমি কোথায় যাব এখন? মামা, চাচা, কি বলবো তাদের? এই সমাজ কি গ্রহণ করবে আমায়? স্বামীর শেষ কথাগুলো বারবার কানে বাজছিল। তোমার মতো খারাপ চরিত্র মেয়ের আমার বাড়িতে জায়গা নেই। মাহিরা যেন নিজেকেই বোঝাতে চাইছিলেন। আমি খারাপ না, আমি খারাপ না। এই বাক্যটাই সারা রাত তার ঠোঁটে ছিল, যেমন করে কেউ ঘুম না আসা রাতে প্রার্থনা জপে। ভোরের প্রথম আলোয়, যে আলো সব মিথ্যে ছায়া সরিয়ে সত্য প্রকাশ করে। মাহিরা উঠে পড়লেন। বুকে পাথর চেপে একটি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হাঁটলেন। তবে কোথায় যাবেন, কি বলবেন তাও জানতেন না। স্বামীর দুরানির স্ত্রী হিসেবে আমার আর কোনো পরিচয় নেই। আর যদি তালহা ভাইও তাকে দোষী ভাবে, তিনি মুখ ঢেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক নারীকে বললেন, আমার পার্স চুরি হয়েছে, খুব বিপদে আছি, একটু সাহায্য করবেন? ভাঙা কণ্ঠে, চোখে কান্না চেপে। তখনই পাশের কেউ ফিসফিসিয়ে বলল, দেখো কেমন অভিনয় শিখেছে, কৌশলে সাহায্য চায়। রাস্তার পাশে দাঁড়ানো এক নারী তীব্র কণ্ঠে বলে উঠল, একটা ভালো ঘর খুঁজছেন তাই তো? তাহলে এমন কাজ করছেন কেন আপনি? আপনার মতো মানুষের জন্যই আজ সমাজে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মাহিরা স্তব্ধ, মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে। তার চোখের কোণে শুধু নিঃশব্দ অনুশোচনা। আত্মসম্মান ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবে মর্যাদা এখনো পুরোপুরি মরেনি। তাকে দেখিয়েই যেন করুণার ছোঁয়া পেলেন পাশেই দাঁড়ানো আরেকজন নারী। চুপচাপ একটি 500 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, যদি তুমি সত্যিই কষ্টে থাকো এইটুকু রাখো। মাহিরা দু হাতে সেই নোটটি এমনভাবে ধরলেন যেন কেউ তাকে আবার মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চোখে এক ফোঁটা কৃতজ্ঞতার জল। তিনি কারো কাছে দয়ার ভিখারি নন, কিন্তু আজ তার প্রয়োজন ছিল শুধুমাত্র একটু মানবতা। এমন নয় যে মাহিরা কখনো অর্থের মুখ দেখেননি। স্বামীর দুরানির বিশাল বাড়িতে প্রতিটি কোণেই বিলাসিতা ছিল, কিন্তু আজ সে এক টুকরো টাকার জন্য মুখ বাড়িয়েছে। কারণ অভিমান আর নিরাশা মিলে মানুষকে ভিখারি করে দেয়। রিকশার একপাশে বসে মাহিরা মাথা নিচু করে ভাবছিলেন, কোনোদিন কি আমি ফিরে যেতে পারবো আমার আত্মসম্মানের জায়গায়? এই অপমান, এই নির্বাসন কি আমার শেষ চিহ্ন হবে? রিকশা ছুটছিল তার গন্তব্যের দিকে। সেই গন্তব্যের নাম ঘর হতে পারে, আর হয়তো হতে পারে এক নতুন জীবনের শুরু। সেই রাতে মাহিরা যখন তালহার বাড়ি এসে ঢুকলো, তালহা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আরে মাহিরা, তুমি হঠাৎ এ সময়? মাহিরা তাড়াতাড়ি বলল, হ্যাঁ ভাই, স্বামীর দেশের বাইরে যাচ্ছে, তাই আমাকে এখানেই রেখে গেছে। তাড়াহুড়োয় আর কিছুই বলা হয়নি। আমি এখন একটু বিশ্রাম নেব। মাথা নিচু করে বসে সে তার রুমে চলে গেল। রিহানা বেগম খেয়াল করছিলেন কিছু একটা ঠিক নেই। তালহার চিন্তিত মুখ দেখে তিনি বললেন, তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিহানা মাহিরার রুমে গিয়ে দরজায় কড়া নাড়লেন। মাহিরা মা, আমি আসবো? হ্যাঁ মা, আসুন। রেহানা ঘরে ঢুকতেই মাহিরা জোর করে হাসল। সব ঠিক আছে মা, স্বামীর দেশের বাইরে যাচ্ছে তাই আমাকে এখানে রেখে গিয়েছে। কিছু হয়নি আমাদের মধ্যে। রেহানা থমকে দাঁড়ালেন। তবে চোখ এত লাল কেন, মুখ এত ফ্যাকাশে কেন? ফো মা প্লিজ, আমি ঠিক আছি, আপনি বেশি চিন্তা করবেন না তো। রেহানা এক দৃষ্টি তাকিয়েছিলেন। মেয়েদের মুখে হাসি দেখে সব বোঝা যায় না মাহিরা। আর মা হলো মেয়ের অশ্রু চোখে পড়েই যায়। তুমি কিছু বলো না, আমি তবুও বুঝে যাচ্ছি। মাহিরা বিছানায় মাথা গুজে বসেছিল। রেহানা বেগম পাশে এসে বসতেই ধীরে মাথা তুলল। স্বামীর তোমার উপর রাগ করছে জানি, কিন্তু তুমি অন্তত আমার সঙ্গে কথা বলো, আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে বুঝবে। রেহানা বেগম সান্ত্বনা দিচ্ছিলেন। মা, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, ও ফিরলেই সব বলবো।
এতদিন অপেক্ষা করব? আমি তালহাকে বলছি নতুন ফোন আনতে। রেহানা বেগম কড়া গলায় বললেন। না, আমার দরকার নেই, ও এলে নিজেই ঠিক করবে। মাহিরার গলা কাঁপছিল। তুমি আমার কথা শুনছো না? তোমার খাওয়াটাও আমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। বলে রেহানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। মাহিরা বিছানায় মুখ গুজে দীর্ঘশ্বাস ফেলল। কত মিথ্যে বলতে হবে, আর কত দূরে সরে সইতে হবে? আমি তো কোনো অপরাধ করিনি। লাইবা তখন জ্বরে ভুগছে, চোখে জল। কাঁপতে কাঁপতে সে ফারহানার দিকে এগিয়ে গেল। ফারহানা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সামির ভাই ভাবিকে? লাইবা কথাগুলো গিলে গিলে বলল। ফারহানা উত্তেজিত হয়ে উঠলেন। তিনি সামির ভাই ভাবিকে খুব মেরেছেন বেল্ট দিয়ে, আর গলা ধরে ঘর থেকে বের করে দিয়েছেন। লাইবা কেঁদে ফেলল। ফারহানার মুখ পলকে সাদা হয়ে গেল, কণ্ঠ ভারী হয়ে উঠল। তুমি কি বলবে? স্বামীর ওকে মারধর করেছে? হ্যাঁ, ভাই খুব বর্বর লাগছিল। ও ভাই ছিল না, সে স্বামীর ভাই ছিল না, সে আমাদের ভাই ছিল না। আমি ওর চোখে একটুকু দয়া দেখিনি। লাইবা যেন কান্নার স্রোতে ডুবে যাচ্ছিল। লাইবা নিজের চুল টানছিল, চোখ জ্বলে উঠেছিল ক্রোধ আর হতাশায়। তিনি ভাবিকে খুব বেশি আঘাত করেছেন। আমি ভেবেছিলাম তাকে কিছু একটা করে ফেলবে। আমি ভয় পেয়েছিলাম খুব। ভাবির থেকে মুক্তি পাওয়ার মতো করে ওকে ঠেলে দিল। আমার বুকে ধরফর করছিল। আমি কিছুই বুঝিনি তখন। জানি না মাহিরা ভাবির কি হয়েছে। লাইবার কণ্ঠ দমে এলো। লাইবা, চিন্তা করো না, মাহি ঠিক আছে, স্বামীর কিচ্ছু করেনি। ফারহানা নরম কণ্ঠে আশ্বস্ত করার চেষ্টা করলেন। ভুল বলছো তুমি। ভাই তাকে ভালোবাসে না, আর ভালোবাসলো এরকম কেউ করে? লাইবার কণ্ঠ ছিল কান্না ভেজা অথচ তীক্ষ্ণ। ফারহানা এবার আর নিজেকে থামতে পারলেন না। সে বলে উঠল। তাহলে সত্যি করে বলো, ভাইয়া কেন ওভাবে আচরণ করলো? আমি জানি ভাবি কতটুকু খারাপ না, আর যদি কোনো ভুল করেও থাকে, এমন পাশবিক আচরণ কেউ সহ্য করতে পারে? খারাপ চরিত্র, এই শব্দটা শুনে ফারহানা যেন হতবাক হয়ে গিয়েছিলেন। অন্যদিকে গভীর রাতের এক কল, একটি পুরুষ কণ্ঠ বিষণ্ণ গলায় বলছিল। যা বলেছিলে তা তো হয়নি। তুমি বলেছিলে ওর পনইতে মেশানো ওষুধের পাগলের মতো আচরণ করবে, অত্যাচার করবে, নিজের থেকেই মেয়েটাকে ত্যাগ করবে, কিন্তু এখনও সে কেন এমন করেনি? অন্য প্রান্ত থেকে বিষাক্ত হেসে একজন বলল। আমি ঠিক বলছিলাম, কিন্তু স্বামীর যদি ওখানে তাকে সম্পূর্ণ ছুঁড়ে না ফেলে, সেটা আমার দোষ নয়। তবে তুমি কি চাও আমি স্বামীরকে দিয়ে ওকে মেরে ফেলি? না, আমি চাই না ও শুধু মাহিরাকে দূরে সরাক। আমি চাই সে তাকে এমনভাবে আঘাত করুক যেন জীবনের সব রাস্তায় বন্ধ হয়ে যায়। আমি চাই মাহিরা নিজেই নিজেকে দূরে সরে দিক, একটা শয়তানি নীরবতা চারদিকে গিলে খেলো। আমি চাই না যে শুধু বেঁচে থাকুক, আমি চাই সে শাবক হোক এবং শাবকের স্বামীর দুনিয়া স্ত্রী। কাইয়ুম নরম সুরে কিন্তু ভয়ঙ্করভাবে বলল। সে এখনো জানে না তাকে যে খুব শীঘ্রই বলা হবে মিসেস কাইয়ুমের একজন হীরা, আর স্বামীর এই হীরার মর্যাদা বোঝেনি। নিজের বুকের উপরে হাত রেখে সে ফিসফিসে করে বলছিল, আজ আমি তাকে স্ত্রী বানাতে চাই, সত্যিকারের স্ত্রী। সে যাই হোক না কেন, আমি মাহিরাকে আর স্বামীর জীবনে থাকতে দেব না। আর অপেক্ষা করতে পারছি না। তুমি কোথায় গেলে? সে পাগলের মতো ঘুরে ফিরে নিজের রুমে ঢুকে পড়ল। ড্রেসিং রুমে ঢুকে দেখতে পেল সবকিছু জর্জরিত। মাথায় হাত দিয়ে বসে পড়ল কার্পেটে। তোমার কাছে আমি কি পেলাম মাহিরা? তুমি এভাবে আমায় ছেড়ে যাবে? আমি তো কারো দিকে তাকাইনি, কেউ ভাবিনি, তাহলে কেন? কণ্ঠ ভেঙে যাচ্ছিল সামিরের। এক মুহূর্ত উঠে দাঁড়ালো, কাপ বোর্ড খুলে জুতো, মেকআপ, পারফিউম সব ছুঁড়ে ফেলল মাটিতে। এসব আমি আর দেখতে চাই না। তার চিৎকারে বাড়ি কেঁপে উঠল। কর্মচারীরা এসে থমকে দাঁড়ালো। এইসব জিনিস জ্বালিয়ে ফেলো, পুড়িয়ে দাও, আমি কিছু আর দেখতে চাই না। সামির গর্জে উঠল। ঘর খালি হতে লাগলো, আর তার ভেতরটা আরো খালি হয়ে যাচ্ছিল। পাশের টেবিলটি উঠে গেল। মাহিরার সেই প্যান্ডেন্টটি পিছনে দেখা গেল, যা মাহিরার দ্বারা হারিয়ে গিয়েছিল। সামির অজ্ঞান হয়ে গহনাটি তুলে নিয়ে তার বুকের সাথে চিৎকার করতে লাগলো। লিভিং রুমে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছিলেন সামির, যখন ফারহানা সেখানে এসে উপস্থিত হলো। সামির! ফারহানা সামিরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তুমি ঠিক
করছো না কিছু? এই লাল চোখ, চারিদিকে ছড়িয়ে থাকা সিগারেটের ছাই, এসব দেখে কার ভালো লাগে বলো? ফারহানা ক্ষীণ দুঃখ মেশানো কণ্ঠে বলল, তোমাকে এই মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করতে নিষেধ করছিলাম, আর এখন দেখো এই মেয়ে আজ কেমন করে বসছে। এরা, এই মিডল ক্লাস মেয়েরা একবার সুযোগ পেলে পুরো নিয়ন্ত্রণে নিতে চায়। একটানা বলে যাচ্ছিল ফারহানা, তারপর ঠোঁট কামড়ে রাগ সামলালো। এবার নিশ্চয় বিবাহ বিচ্ছেদের সময় কোটি টাকা দাবি করে বসবে। সে থামলো এক মুহূর্ত, তারপর বিষাক্ত কণ্ঠে বলল। সামির এবার ধীরে ধীরে মুখ তুলল। কি হয়েছে? ওকে যে পেন্ডেন্টটা আমি দিয়েছিলাম সেটা তো আমার কাছে আছে। আর তুমি যেটা বলছো তালাক, কে বলেছে আমি ওকে তালাক দেব? তার চোখে কঠোরতা, কণ্ঠে অদম্য দৃঢ়তা। ও আমার নামটাকে সারা জীবন তাড়া করবে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমার স্ত্রী থাকবে এবং ভবিষ্যতে তালাক শব্দটা আমার সামনে আনবে না। এটাই ভালো হবে। সিগারেটটা সে পায়ের নিচে পিষে ফেলে বিরক্ত গলায় বলল। ফারহানা এবার মূল বিষয়ে এলো। লাইবার বিয়ে, ওটা তো করতেই হবে, আমরা যে কারণে এসেছি। সামির তাকে থামিয়ে দিয়ে স্পষ্টভাবে বলল। লাইবার বিয়ে হবে, কিন্তু মাহিরাকে ছাড়াই। সে আর এই বাড়িতে ফিরবে না, এটা আমার সিদ্ধান্ত। ফারহানা আতকে উঠল। কি বলছো? দুনিয়াকে কি দেখাবে? আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে? মিডিয়ার সামনে কি জবাব দেবে? তুমি কি ভেবেছো সবকিছু একা সামলাবে? সামির ঠান্ডা গলায় বলল। তুমি ঠিক শুনেছ, আমি যা বলেছি। মাহিরা আর এই বাড়িতে আসবে না, এটাই শেষ সিদ্ধান্ত। সামির গভীর শ্বাস নিয়ে বলল। আমি শেষ কথা বলছি। মাহিরা চিৎকার ঘর ভাসিয়ে দিল। সে দ্রুত পাশে থাকা টেবিল থেকে এক গ্লাস জল তুলে মুখে নিয়ে নেয়। তার দেহ দোলা খাচ্ছিল অচেতনতার মতো। নিদ্রাহীন রাতে কুয়াশার মতো স্মৃতিগুলো ফিরে আসছিল মনে। বালিশ চেপে কাঁদছিল সে, একা বেদনা ভরা একাকিত্বে ভেসে ফুপিয়ে কাঁদছিল মাহিরা। তুমি আমার ভুলগুলো এত বড় করো যে আমার বিচ্ছেদের শাস্তি পেতে হয়। তোমার ছাড়া আমার মাহিরা নেই। বুকের গহীনে বলছিল সে, হৃদয়ের টুকরোগুলো ছিন্ন করে। সকাল হলেই মাহিরার চোখ খোলার সঙ্গে মাথার চরম ব্যথা শুরু হলো। এক কোণে এসে চায়ের কাপ নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল সে। রাফিয়া সেখানে উপস্থিত, চুপচাপ তার দিকেই তাকিয়েছিল। রাফিয়া জিজ্ঞেস করল সহানুভূতির ভাষায়, কেমন আছো মাহিরা? ভালো, রাতে কিছুতেই ঘুম আসেনি, মাথায় তীব্র ব্যথা হয়েছে। সারা শরীরে অবসাদ নিয়ে এসে বলল। রাফিয়ার চোখ পড়ল মাহিরার বিষণ্ণ মুখে। তুমি অনেক কেঁদেছো মনে হয়। না, আমার কাঁদার কারণ নেই, তুমি ভুল বুঝেছো। কড়া ভঙ্গিতে মাহিরা ফিরিয়ে দিল। হাসি মাখা সুরে বলল রাফিয়া। তোমার চোখ, তোমার মুখের ভঙ্গিমা বলছে অন্য কথা। তুমি নিজের কাজ করো, আমাকে নড়াচড়া করতে এসো না। রাগের চওড়া গলায় বলল মাহিরা, নিজের ভেতরকার অস্থিরতা সামলাতে না পেরে। মাহিরা তার ঘরে ফিরে গিয়েছিল, নিঃসঙ্গতা আর বিষাদের মাঝে ডুবে। বিছানায় বসে কাঁদতে কাঁদতে ভাবছিল। না, তুমি আমাকে ছাড়তে পারবে না। তোমার কথা ছিল তুমি ছেড়ে গেলে আমি মরবো। তবে আমার সাথে যা ঘটেছে তুমি এসব কিছুই জানো না। স্বপ্নময় চোখে কাঁদতে কাঁদতে সে নিজেকে বলল। দয়া করে আমাকে আমার অপরাধের জন্য শাস্তি দিও না। তোমার বিয়ের পরে সময় আমি কোনো ভুল করিনি, আমার প্রতি একটু করুণা করো। মাহিরার চোখ খুললে তালহাকে তার পাশে বসে থাকতে দেখা গেল। কেমন আছো মাহিরা? তালহা উদ্বেগ নিয়ে বলল। তোমার সঙ্গে যা কিছু ঘটেছে আমি শুনেছি। মাহিরা উঠতে চাইলেন, আলতো করে বলে উঠল মাহিরা। না না ভাই, আমি একটু চঞ্চল ছিলাম। ঠিক আছে, এই মোবাইল তোমার জন্য নিয়ে এসেছি। তোমার জন্য সবাই চিন্তিত ছিল। তালহা স্নেহে বলল। মাহিরা মোবাইল হাতে নিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। তিনি চাননি তালহা তার চোখে অশ্রু দেখুক। তালহা চুপচাপ উঠে চলে গেল। মাহিরা কিছু জিজ্ঞাসা করার সাহস করতে পারল না। অফিসে কর্মরত সামির এক অজানা নম্বর থেকে কল পেয়েছিল। সামির ফোন তুলল, কিন্তু অন্য পাশে নীরবতা। হ্যালো। সামির আবার বলল, তবুও নীরবতা। এবার সামির কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, যদি কথা না বলো আমি ফোনটা কেটে দেব। অন্য পাশ থেকে কেউ ফোনটা ধরে রাখছিল। মাহিরা। সামির মুখ থেকে স্বপ্নের মতো শব্দটি বের হলো। দুজনের মধ্যেকার নীরবতা দীর্ঘস্থায়ী হলো। সামির হতাশ হয়ে বলল, কল করেছো কেন? মাহিরার গলায় কণ্ঠ আটকে। সামির কখন আসবে আমায় নিতে?
না আসলে আমাকে বলো, আমি নিজে চলে আসবো। মাহিরা দ্রুত তার স্তব্ধতা থামিয়ে দিল। শিডারের কঠোর কণ্ঠ তার কানে বাজতে লাগলো। কোন বাড়ি? তুমি তো সেখানে আছো, সেটাই তোমার বাড়ি। এখন থেকে তুমি সেখানে থাকবে। না, এটা বলো না, আমি তোমাকে ছাড়া মরবো। কাঁদতে কাঁদতে বলল মাহিরা। সামির হেসে উঠল। এই কথা তো অনেক ছেলেই বলে। দয়া করো সামির। মাহিরা এক মুহূর্ত উত্তেজিত হলো। যদি তুমি না চাও আমি তোমার নাম ছিনিয়ে নেব। ভবিষ্যতে ফোন করিও না। সামির ফোন বন্ধ করে দিল। মাহিরা বালিশে মুখ ঢেকে পড়ল। সামির চেয়ারে ঝুঁকে পড়ল। তার পক্ষে সব সামলানো কঠিন হয়ে পড়েছিল। সামির তার বিলাসবহুল কোট টিপে টেবিল থেকে সবকিছু ফেলে দিল। সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে মাহিরা বসেছিলেন নিজের ঘরে। মনে মনে সামিরের মুখখানি আঁকতে ব্যস্ত। হঠাৎ করে করিডোর পেরিয়ে আসে একটি চেনা কণ্ঠস্বর তার কানে পৌঁছালো। ফারহানা আপার সেই গম্ভীর অথচ স্পষ্ট স্বর। ফারহানা? মাহিরা অবচেতনে নিজেকেই প্রশ্ন করল। সে কিছুটা বিস্মিত হয়েছিল, কারণ নিশ্চিত ছিল না ফারহানা আপা এখনো ওর সামনে আসবেন কিনা। হৃদয়ে হঠাৎ যেন একটা তীক্ষ্ণ ছুরি বিঁধল। সামির কি ফারহানাকে পাঠিয়েছে? কোনো জবাব খুঁজে না পেয়ে সে দ্রুত লিভিং রুমের দিকে রওনা দিল। নিচে গিয়ে মাথা নিচু করে নরম স্বরে মাহিরা বলল, কেমন আছেন ফারহানা আপা? ভালো আছি, তুমি বলো কেমন চলছে তোমার দিনকাল? ফারহানা চোখ সরিয়ে রেহানা বেগমের দিকে তাকিয়ে বললেন, আমি আসলে মাহিরাকে নিতে এসেছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। রিহানা বেগম একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সামির কি বাহিরে গেছেন? তার প্রশ্নের আগে ফারহানা কিছু বলার সুযোগ না পেয়ে মাহিরা দ্রুত জবাব দিল, হ্যাঁ মামুনি, উনি বাইরে গেছেন। উনি পাঠিয়েছেন ফারহানা আপাকে। তার কণ্ঠে এক ধরনের সযত্ন সহানুভূতি ছিল, যা ফারহানার চোখে ধরা পড়ল। তিনি হালকা মাথা নেড়ে সম্মতি দিলেন। ফারহানা আপা, আপনি বসুন, আমি আসছি। বলেই মাহিরা ঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর মাহিরাকে নিয়ে ফারহানা দুরানি ভবনে ঢুকলেন। লাইবা ততক্ষণে এগিয়ে এসে মাহিরাকে জড়িয়ে ধরল। তুমি জানো না আমি তোমায় কতটা মিস করছি। কাঁদতে কাঁদতে বলল লাইবা। সেই মুহূর্তে সোফায় শুয়ে থাকা সামির উঠে দাঁড়ালো, চোখে আগুন। এখানে কি করছে ও? সামির ফারহানার দিকে তাকিয়ে প্রশ্ন করল। আমি তো স্পষ্ট নিষেধ করেছিলাম এই মেয়ে এই বাড়িতে পা রাখবে না, তাহলে তুমি কেন এনেছ? সামির চিৎকারে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। মাহিরা নিঃশব্দে এক ধাপ পিছিয়ে গেল। ফারহানা ধীর স্বরে বললেন, তুমি যাকে বউ বানিয়েছ সে কি শুধু তোমার? বাড়ির অন্য সদস্যদের কোনো সম্মান নেই? সামির চুলে হাত দিয়ে উসখুস করল, যেন নিজেকে সামলাতে পারছে না। তোমার কি আমার কোনো কথার কোনো মানে নেই? আমি স্পষ্টভাবে বলেছিলাম ওকে এখানে আনবে না, তুমি কি করে? ফারহানা এবার কড়া সুরে বললেন, দেখো সামির, হ্যাঁ এবারই তোমার, তুমি এই পরিবারের কর্তা, কিন্তু আমি তোমার বড় বোন। সেই দায়িত্ব থেকে মাহিরাকে নিতে এসেছি। তোমরা দুজনে সমস্যা তোমরাই মেটাও, নয়তো এই সম্পর্কটাকে একদিন লোক দেখানোর নাটক বানাতে হবে। একটু থেমে তিনি চূড়ান্ত স্বরে যোগ করলেন, তুমি যদি আবার লাইবার জীবনে কোনো ঝড় তোলো তাহলে আমি কাউকে সহ্য করব না। ও যদি আবার চলে যায় তবে এবার তুমিও যা চাও সেটা করতে কেউ বাধা দেবে না, কিন্তু আজ নয়। সামির কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। এরপর রাগ চাপতে না পেরে দৃষ্টি ফিরিয়ে ঘরের দিকে চলে গেল। মাহিরা এক পায়ে দাঁড়িয়েছিল, মাথা নিচু, মুখে চাপা লজ্জা আর অপমানের ভার। সামিরের এমন তীব্র কথাগুলো যেগুলো কখনো কেউ তার বিরুদ্ধে বলতে সাহস করেনি, আজ আত্মীয় স্বজনের সামনে প্রকাশ্যে উচ্চারিত হলো। ফারহানা ঘৃণা মিশ্রিত ব্যঙ্গাত্মক স্বরে বললেন, বুঝতে পারছো, আমি তো তোমাকে পছন্দ করি না। আমার ভাইয়ের সিদ্ধান্ত সামনে নতজানু হয়েছিলাম, শুধু ভেবেছিলাম তোমার মতো মেয়ে হয়তো সমাজের সঙ্গে মানিয়ে যাবে না, কিন্তু ভাই তো খুশি ছিল। এখন বুঝেছি আমার সন্দেহ ভুল ছিল না, তুমি তার জীবনে শুধু বিষে এনেছো। লাইবা আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল, আপা, আপনি এসব বলছেন, কিন্তু আপনি জানেন না ভাই আপাকে কতটা ভালোবাসতো। ভাই আপনার নামে ব্যবসার অর্ধেক দিয়ে দিয়েছিল। আপনার নামে একটা কোথাও কেউ বললে সহ্য করতে পারতো না সে, আর আজ আসছে আপনার নাম পর্যন্ত শুনতে চায় না।
কণ্ঠটা যেন কেঁপে উঠেছিল লাইবার। আপা, আপনি দেখছেন না ভাইয়ের কি অবস্থা? এত বড় রাগ, এত অপমান, এখন আপনি আবার নতুন করে শুরু করলেন। ফারহানা হঠাৎ বলে উঠলেন, লাইবা, আমাকে মাহিরার সঙ্গে কথা বলতে দাও। আমি তো জানতে চাই কি এমন করছো তুমি যে তোমার স্বামী তোমাকে এভাবে অপমান করছে। মাহিরা কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে ফারহানাকে অনুনয় করল। আপা দয়া করে এমন কথা বলবেন না, দয়া করে। ফারহানা তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, এই নাও, এই নাটক সামিরের সামনে কাঁদবে আর তাকে দোষারোপ করবে। এই তো তোমার আসল রূপ। তার চোখে রাগ, গলায় আগুন। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার ভাইটার এই হাসি মুখে চলতো, আজ সে মাটির পুতুল। ওর চেহারা দেখে মনে হচ্ছে সে আর বেঁচে নেই, একটা ছায়া হয়ে গেছে। কি অবস্থা তোমার জন্য। মাহিরা মাথা তুলল, গলার স্বর শান্ত অথচ দৃঢ়। ঠিক আছে, যদি একজন নারী ভুল করেই থাকে তবে কি এই দুনিয়ার সব নারীই খারাপ? তাহলে আমি প্রথম খারাপ, আমাকেই দোষ দাও। কিন্তু আগে নিজের বোনের দিকে তাকাও, দেখো সে কেমন। লাইবা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিল। এরপর সে মাহিরার হাত ধরে বলল, চলো ভাবি, চলো ঘরে যাই। দুজন ধীরে ধীরে ঘরের দিকে চলে গেল। ফারহানা ঠাই দাঁড়িয়ে রইলেন, চোখে ঘৃণার ছায়া। আগে ছিল সামির, এখন লাইবা। সবাই যেন মাহিরার সাথেই পক্ষ নেয়। আমিও দেখিয়ে দেব ওকে। মনে মনে বললেন তিনি। দৃষ্টি নিবদ্ধ করে রইলেন মাহিরার পেছনের দিকে। লাইবার ঘরে কিছুক্ষণ বসে থাকার পর অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মাহিরা ধীরে ধীরে সামিরের ঘরের দিকে পা বাড়ায়। মনে হচ্ছিল যেন প্রতিটি পদক্ষেপে শরীরের ভার বেড়ে যাচ্ছে। ঘরে ঢুকতেই চোখে পড়ে সামির বিছানায় ঝুঁকে বসে আছেন, এক হাতে কপাল চেপে ধরেছেন। চোখ রক্তিম, যেন সারা রাত ঘুমহীন থেকেছেন। তার ঠোঁটে জমে থাকা অভিমান যেন প্রতিটি নিঃশ্বাসে ছড়িয়ে পড়ছিল। মাহিরা দাঁড়িয়েছিল নীরবে, অস্পষ্ট ভঙ্গিতে। হঠাৎ সামির ধীরে ধীরে মাথা তুলে চোখ পড়ে মাহিরার উপর। এক চিলতে স্তব্ধতা ভেঙে সামির বিছানা ছেড়ে উঠে এলেন। দৃষ্টি চলছিল রাগে। হাতে ধরে ফেললেন মাহিরার কোমল কবজি। তুমি এখানে কি করছো? কণ্ঠে আগুন, চোখে উপেক্ষা। এই বাড়িতে তোমাকে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু এই ঘরে নয়। এই ঘর আমার। মাহিরা ভাঙা গলায় বলল, এই ঘর আমারও, আমি তোমার স্ত্রী। কিছুক্ষণ চুপ থেকে সামির চিৎকার করে উঠল হঠাৎ, তুমি চাইলে এখনই বেরিয়ে যেতে পারো এই ঘর থেকে। আমি তো বলেইছি তুমি এখানে অবাঞ্ছিত। শুনো, শুধু একবার আমার কথা শুনো, তারপর তুমি যা চাও আমায় শাস্তি দিও। মাহিরা কাঁপা কণ্ঠে অনুনয় করছিল। স্বামী ঠান্ডা হেসে বলল, তুমি জানো তোমার শাস্তি কি হতে পারে মাহিরা? এমন একটা জীবন যেখানে স্বামী থাকলে তুমি বিধবার মতো বাঁচবে। আমি বেঁচে থেকেও তোমার জীবনে থাকবো না, আমার দৃষ্টিও তোমার দিকে পড়বে না। এটি হবেই তোমার শাস্তি। মাহিরা শ্বাসরুদ্ধ হয়ে পড়ল, গলা শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, তুমি যেভাবে বলছো আমি মরেও যাবো সামির, দয়া করে এমন কথা বলো না। সামিরের চোখে তখন ঘৃণা। এই মুখটা একসময় দেখে বাঁচতাম, আজ সেই মুখটাই দেখতে গা জ্বলে ওঠে। মনে হয় অ্যাসিড ছুড়ে মারি এই মুখে, যেন ভবিষ্যতে আর আমার সামনে না আসো। দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটি ঠাস করে বন্ধ করে দেয় সামির। মাহিরা হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে, মাথা নিচু, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। সামিরের এমন অবজ্ঞা তার হৃদয়ের গভীরে আগুন ছড়িয়ে দেয়। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, ড্রেসিং রুমের দিকে ছুটে গেল কিছু কাপড় নিতে, যেন এই ঘর এই বাড়ি সব ছেড়ে চলে যেতে পারে। ড্রেসিং রুমে গিয়ে চমকে গেল। আমার জামা কাপড় কোথায় গেল? সে নিজেই নিজের মুখে বিস্ময়ের ছায়া। আলমারি খুলে দেখে সব খালি, হয়তো সামিরি সব সরিয়ে ফেলেছে। কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো। তোমার ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার কাপড় পর্যন্ত তুমি সহ্য করো না। একসময় যেই চোখে আমার জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখে ঘৃণা। সে আকাশের দিকে তাকিয়ে কান্নায় চিৎকার করে উঠল, সামির, আমি যদি তোমার ভালোবাসার সামান্য যোগ্য হতাম তবে এমনটা করতে না তুমি। আমি তো কোনো পাপ করিনি, শুধু একটা ছোট্ট ভুল করেছিলাম, ছোট্ট একটা ভুল। যারা ভালোবাসে তারা ক্ষমা করে, কিন্তু তোমার হৃদয়টা যে ছোট, খুব ছোট সামির। পরক্ষণে মাহিরা নিচে নেমে এলো। বাড়ির কর্মচারীর সাহায্যে নিজের অল্প কিছু জিনিস সংগ্রহ করলো, যেন নিজের অস্তিত্বটুকু ঘাড়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি। শুধু একটি স্যুট পরে, একটি পাতলা চাদর গায়ে জড়িয়ে
মাহিরা গুমড়ে উঠছিল অতিথি ঘরের এক কোণে। নিজের জিনিসপত্র আনতে সে কিছুক্ষণ আগেই উঠেছিল। প্রয়োজন ছিল শুধু কয়েকটি পোশাক। আমার জামা কাপড় কোথায় শাহিদা? কণ্ঠটা নিস্তেজ কিন্তু স্পষ্ট। শাহিদা একটু চমকে উঠল, চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। বেগম সাহেবা। ঠোঁট কাঁপছিল তার, গলার স্বর টলমল করে উঠল। সে ভেবেছিল বলবে না, কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ ছটফট করছিল। মাহিরার নিষ্পাপ কষ্ট ভরা মুখটা দেখে তার বুক ফেটে যাচ্ছিল। কে অপরাধ করেছে এই মেয়েটা? এতটুকু বয়স, এতটা সৌন্দর্য, অথচ কপালে এতটা অভিশাপ। শাহিদা মনে মনে বলছিল, ঈশ্বর তো রূপ দিয়েছেন, কিন্তু ভাগ্যটা দেননি। একসময় এই মুখ গোলাপের মতো ফুটে থাকতো, আর এখন যেন মৃত্যুপ্রায় মানুষ। বড়লোকদের চোখে যখন সৌন্দর্যই সব, তখন ভালোবাসা কোথায় থাকে? শাহিদা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। মাহিরার গলা একটু চড়া হলো, কিন্তু তবুও মাটির মতো নরম। শাহিদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ তুলল। আপনার সব জামা কাপড় স্বামীর স্যারের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে। শব্দগুলো যেন গরম ছাইয়ের মতো ঝরে পড়ল মাহিরার উপর। মুহূর্তে তার চোখে জল এসে গেল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। নিঃশব্দে উঠে দাঁড়ালো, চাদরটা আঁচলে গুজে নিয়ে চলে গেল অতিথি ঘরের দিকে। অতিথি ঘরে নিঃসঙ্গতা। লাইবার বিয়ের দিন নির্ধারিত হলো শনিবার। বাড়িতে সাজ সাজসজ্জা, আয়োজনে চাঞ্চল্য। কিন্তু মাহিরা ছিল সেই ঘরের এক কোনায়, যেখানে কেউ আসতো না, না স্বামীর না তার খবর। সে একই পোশাকে কাটিয়ে দিল দিনগুলো। কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে কেউ খোঁজ নিত না। আর স্বামী যেন তাকে ভুলেই গেছেন। মাহিরাও কেমন নিঃসঙ্গ এক মূর্তিতে পরিণত হয়েছিল। রান্নাঘরে এসে নীরবে কাজ করত, তারপর আবার নিজের ঘরে চলে যেত। অতিথি ঘরটি যেন তার একান্ত নির্জন পৃথিবী, যেখানে সে শুধু কান্না করত। সেই সকালেও সে রান্নাঘরে কাজ করছিল মাথা নিচু করে। হঠাৎ পেছন থেকে লাইবার কণ্ঠ ভেসে এলো। ভাবি, একটু আসো, তোমাকে কিছু দেখাতে হবে। মাহিরা একটু চমকে তাকালো। লাবিবা, একটু কাজ আছে, শেষ করেই আসছি। না, এখানেই আসো, কাজ থাকবে, চলো, কিন্তু এখন আমার সঙ্গে যাও। লাইবার গলায় ছিল দৃঢ়তা। তুমি জানো না স্বামীর সবার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন? কেউ আমার ঘরে ঢুকতে পারবে না, কথা বলতে পারবে না, তোমাকে দেখলে রাগ করবে। লাইবার চোখে জল এসেছিল। ভাই যা খুশি করুক, কিন্তু আমি জানি তোমার কাছে আমার কতটা দায়িত্ব আছে। তুমি জানো আমি যা করি সেটা মন থেকেই করি। তারপর শাহিদাকে ইশারায় বলল, মাহিরা ভাবি, ঘরে যা দিতে বলেছি তা নিয়ে এসেছো? মাহিরা তখনও কিছু বোঝে না। কি কি দেখতে চাও? লাইবা এগিয়ে এলো, 2 হাত ভর্তি শপিং ব্যাগ। এই নাও, এটা তোমার জন্য, সব নতুন জামা কাপড় আমি নিজে পছন্দ করে এনেছি। মাহিরা অবাক হয়ে ব্যাগগুলো খুলল। ভেতরে ছিল রঙিন কাপড় তোলা কাজের শাড়ি, সালোয়ার কামিজ, কিছু নরম চাদর। রঙগুলো যেন একটার চেয়ে আরেকটা জীবনের ছোঁয়া নিয়ে এসেছে। তার চোখে জল চলে এলো, গলায় শব্দ আটকে গেল। লাইবা দ্রুত বলল, দয়া করে কেঁদো না ভাবি, তুমি কাঁদলে আমার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। লাইবা কাপা গলায় বলল, তারপর একটু হেসে যোগ করল, জানো আমি নিজের জন্য ঠিক এমনই একটা পোশাক কিনেছি, কিন্তু তোমার জন্য যে একটা স্পেশাল কিছু রেখেছিলাম সেটা তো দেখোনি। বলি লাইবা আবার ব্যাগে হাত ঢোকালো। কিছুক্ষণের মধ্যেই বের করে আনলো একটি অত্যন্ত সুন্দর কালো জালের পোশাক। তার সঙ্গে ছিল ঝলমলে কারো কাজের হালকা নেটের কালো দুপাট্টা। এই পোশাকটাই তুমি পরবে, কালো গাউন আর এই নেটের দুপাট্টা। বিশেষ করে অর্ডার দিয়ে বানিয়েছি। আমি জানি ভাইয়া তোমাকে দুপাট্টা ছাড়া কখনোই দেখতে পছন্দ করতো না, তাই আমি ভুলিনি। মাহিরা নিঃশব্দে হাত বাড়িয়ে দুপাট্টাটা ছুঁয়ে দেখল। অদ্ভুত কোমল সে স্পর্শ, ঠিক যেন অতীতের সেই উষ্ণতার অনুভব। আমি এরকম কিছু পড়তে চাইনি, এখন তো সময়ই বদলে গেছে। কণ্ঠটা ছিল বিষণ্ণ গভীর। লাইবার ধৈর্য ধরে বলল, এটা সময়ের ব্যাপার না। তুমি কি জানো না, ভাই আজও তোমায় ভালোবাসে। আমি তার চোখে দেখি প্রতিদিন, তোমায় খুঁজে বেড়ায় ওর ওই দৃষ্টি। আজ না হোক কালেই ভুল বোঝাবুঝি শেষ হবেই, কিন্তু তুমি যদি এক ফোঁটা কষ্ট মুছে যাও, ভাই জীবনভর অনুশোচনা করবে।
সেজন্য বলছি ভাবি, কখনো নিজেকে হারিয়ে দিও না। মাহিরা একটু হেসে ফেলল। লাইবার এমন নিঃস্বার্থ ভালোবাসায় মন ভরে উঠল। তুমি আমাকে এভাবে হাসতে পারো কেবল। তাই তো বলি, এমন করে হেসেই থাকো। বলেই লাইবা মাহিরাকে জড়িয়ে ধরল। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি নেমে আসেনি। সিঁড়ির ধাপে ধাপে নিচে নামছিল সামির। কালো শার্ট, কালো কোট আর স্নিগ্ধ জেল করা চুলে যেন এক রহস্যময় সৌন্দর্য ছড়িয়ে পড়ছিল তার চোখে মুখে। পা ফেলার সঙ্গে সঙ্গেই যেন ঘরজুড়ে একটা ভারী আবহ সৃষ্টি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাহিরা পাশের করিডোর ঘুরে নিচে নামছিল। পরনে সেই কালো জালের গাউন, মাথায় নরমভাবে রাখা সেই ঝলমলে দুপাট্টা, যা হঠাৎ এক ধাক্কায় পিছলে পড়ে যায়। তার খোলা সিল্কের চুল, হালকা স্মোকি চোখ আর চুপচাপ সোজা ঠোঁট যেন সময়কে স্থির করে রেখেছিল। হঠাৎ সামিরের চোখ তার উপর গিয়ে পড়ে। মুহূর্তেই পায়ের নিচে গাউনের কুচি জড়িয়ে নিয়ে মাহিরা হোঁচট খেতে যাচ্ছিল। সামির ঝাঁপিয়ে পড়ে তার কোমরে হাত রেখে তাকে সামলে নেয়। দুজন দাঁড়িয়েছিল এত কাছে, যেন মাঝখানে কেবল অতীত আর হৃদয়ের অনুরণন। মাহিরার চোখে চোখ রাখতেই সামিরের বুক ধক করে উঠল। হৃদস্পন্দন যেন স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলল। এই মেয়েটাই, এই মাহিরাই যাকে দেখলে তার বুকের ভিতর ঝড় বয়ে যায়। এতদিন পরে, এত কষ্টের পরেও এই একটুখানি চোখে তাকাতেই মনে হচ্ছিল হারিয়ে যাওয়া পৃথিবী ফিরে এসেছে। মাহিরা ধীরে ধীরে সামিরের বাহুর মধ্যে থেমে রইল। দুজনের চোখ একে অপরের চোখে স্থির। নিঃশব্দে চলছিল হাজারো কথোপকথন। একটি নিঃশ্বাস, একটি কাঁপন, আর এক চিরন্তন আকুলতা। মাহিরার হালকা গোলাপি ঠোঁট কাঁপছিল, শরীরটা সামিরের শক্ত বাহুতে কেঁপে উঠছিল এক অজানা ভয়ে, আবার যেন অবচেতন আকর্ষণে। সামিরের দৃষ্টিতে ছিল এক উন্মত্ত আগুন। কোমরে জড়িয়ে ধরে সে মাহিরার দিকে নিচু হলো, যেন সে সব বাধা, সব অভিমান ভুলে মাহিরার ঠোঁটের নীরব ভাষা পড়তে চায়। মাহিরার লম্বা সিল্কি চুল মেঝেতে ছড়িয়ে পড়েছিল। সামির এতটাই ঝুঁকে গিয়েছিল যে দুই হৃদয়ের মাঝে আর কোনো দূরত্ব রইল না। তার শ্বাসের গতি ভারী হচ্ছিল। ঠোঁটের উপর ঠোঁট রাখা মাত্রই মাহিরার নিঃশ্বাস আটকে এলো। স্পষ্ট কাঁপা কণ্ঠে সে কেবল একটুখানি শব্দ করেছিল, সামির। কিন্তু সামির তখন সেই শব্দ শুনছিল না, কিংবা শুনেও উপেক্ষা করছিল। সে নিজের সমস্ত অভিমান, ক্রোধ, ভালোবাসা সবকিছু সেই এক চুম্বনের ভেতর ঢেলে দিতে চাইছিল। মাহিরার দুই হাত অনিচ্ছায় সামিরের কলারের মধ্যে গেঁথে গিয়েছিল, যেন তাকে সরাতেও পারছিল না, আঁকড়েও ধরতে পারছিল না। তার শ্বাস তখন এতটাই ঘন হয়ে উঠছিল যে সে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। ঠিক তক্ষুনি একটি ফোনের রিং বেজে উঠল। সামির হঠাৎ চমকে উঠল, যেন এই মুহূর্তে ফিরে এলো বাস্তবে। এক ঝটকায় সে মাহিরাকে ঠেলে দূরে সরিয়ে দিল। মাহিরা ভারসাম্য হারিয়ে পাশের সোফায় পড়ে গেল। সামির কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, ঠান্ডা চোখে, আবেগহীন মুখে। তারপর একটাও শব্দ না করে ঘর থেকে বেরিয়ে গেল। মাহিরা কাঁপা কাঁপা হাতে নিজের চুল সামলানো, ঠোঁট ছুঁয়ে দেখল, চোখে টলমল করছিল অশ্রু। এই মানুষটার কাছ থেকে সে কিছুই আর চায়নি, তবুও কেন তার হৃদয়টা এই ভাঙা আচরণেও কেঁপে উঠছে। আজ ছিল লাইবার বিবাহ। রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে জমকালো আয়োজন। সামির বাইরে দাঁড়িয়েছিল এক গাদা গাড়ির কনভয়ের সামনে। হঠাৎই মাহিরা গাড়ির বারান্দায় বেরিয়ে এলো। কালো গাউন আর সেই জালের দুপাট্টায় সজ্জিত সে যেন আজও এক অপার সৌন্দর্য হয়ে ধরা দিয়েছিল। সামি দূর থেকে গাড়ির আয়নায় দেখে বুঝে ফেলল এটা মাহিরা। মুহূর্তে তার চোখের ভেতর একরাশ খুব ফুটে উঠল। এত সাজ, এত প্রস্তুতি, এবং সে একা ড্রাইভারের সঙ্গে যাচ্ছে। সামি দ্রুত গাড়ি ঘুরিয়ে এনে মাহিরার সামনে এসে দাঁড় করালো। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। মাহিরা কিছু না বলে এক পাশে সরে গিয়ে বসে পড়ল, মাথা নিচু। সামির গাড়ির আয়নার মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু মুখে একটা শব্দও নেই। মাহিরার হৃদয়ে তখন শব্দের ঝড়। এই মানুষটা, যিনি তাকে কখনো চোখ তুলে তাকাতেও দেয় না, সেই তিনি আজ এতটা অধিকার নিয়ে কেনই আচরণ করলেন। তবুও তার কাঁধের উপর সামিরের ছায়া পড়তে এসে একটু কেঁপে উঠল। হৃদয়ের হাজারো অপমান সত্ত্বেও সামিরের উপস্থিতি তাকে আজও স্পর্শ করে। গাড়িটি সামনের দিকে এগিয়ে চলল। দুই পাশে শহরের আলোগুলো ঝাপসা হয়ে আসছিল, ঠিক যেমন ঝাপসা হয়ে গিয়েছিল মাহিরার দৃষ্টিতে জমে থাকা জল। গাড়িতে বসে সামির হঠাৎই মিউজিক অন করলো।
গাড়ির স্পিকারে ভেসে এলো কিছু লাইন। তোমার ভেজা ঠোঁট আমার তৃষ্ণা হয়ে বাজে। তুমি এসো এক রাতের মতো, আমি ভালোবাসবো ভোর অবধি। মাহিরার শরীরটা সোজা হয়ে বসে পড়ল, ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নিল। তবুও গানের প্রতিটি শব্দ যেন হৃদয়ের গহীন ক্ষতকে ছুঁয়ে যাচ্ছিল। স্বামী নিজেও একটু অস্বস্তি বোধ করল, যেন অনিচ্ছাকৃতভাবে কথাগুলো ওর মনের অতলে গেঁথে গেছে। সে তাড়াতাড়ি গান বদলে দিল। এবারও ভেসে এলো আরও কিছু লাইন। তুমি আমাকে মিথ্যাবাদী বললেও আমি তোমাকে ভালোবাসি। শীতের রাতে আমরা একই চাদরে ঘুমিয়েছি, তোমার সেই নিঃশ্বাস এখনো মনে পড়ে। স্বামীর এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধপ করে মিউজিক বন্ধ করে দিল। এক ভারী নীরবতা ভরে গেল গাড়ির ভিতরে। মাহিরা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু সামিরের সুগন্ধি, তার পরিচিতি, ক্রিস্টিয়ান ভিউর তার ইন্দ্রিয় ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছিল। সে চোখ বুঝে নিল, এই গন্ধ, এই গাড়ির ভেতরের পরিবেশ, এই মানুষটা, সব কিছুই তো তার চেনা, প্রিয়, কিন্তু এখন এতটা দূরের, যেন একটা জীবন পার হয়ে গেছে। হঠাৎ সামির তাকালো মাহিরার দিকে। মাহিরার হাতে ছিল সেই কালো জালের গাউনের পাতলা হাতা, যেখান থেকে তার ফর্সা বাহু উকি দিচ্ছিল। শীতল দৃষ্টিতে সামির জিজ্ঞাসা করল, এই পোশাক কে এনেছে? মাহিরা এক মুহূর্ত থমকে বলল, লাইবা এনেছে। সামির ঠোঁট চেপে ধরল, কণ্ঠ ঠান্ডা কিন্তু কঠোর। তোমার বাহু ঢেকে রাখো, অনুষ্ঠান স্থলে এমন পোশাকে তোমাকে দেখতে চাই না। মাহিরা নিঃশব্দে মাথা হেঁট করল। ধীরে ধীরে তার দুপাট্টাটা টেনে বাহু ঢেকে নিল, সেই সঙ্গে মাথা ঢাকলো আবার। সামির আবার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো, অথচ তার বুকের ভিতর কোথাও যেন একটা অজানা অস্থিরতা জমে উঠছিল। মাহিরার চোখ তখনও জানালার বাইরে, কিন্তু চোখের কোণে এক ফোঁটা জল জমে উঠেছিল। সামির গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে একগামী চোখে জানালার বাইরের ঠান্ডা বাতাসে তাকিয়েছিল। তার চোখের ভেতরে সমুদ্রের গর্জন যেন, কিন্তু মুখে এক ফোঁটা ভাবও নেই। সামনের হোটেলের প্রবেশ পথে গাড়ি থামতেই সে গাড়ির চাবি ভ্যালেটকে দিয়ে ভেতরে ঢুকলো। পেছনে পা ফেলে নীরব পায়ে মাহিরা অনুসরণ করছিল। হঠাৎই ফ্ল্যাশের ঝলকানি, মিডিয়ার এক ঝাঁক প্রতিনিধি হঠাৎ সামনে এসে দাঁড়ালো। স্যার প্লিজ একবার দুজনকে একসাথে ক্যামেরায় নিন। এই সেই সুন্দরী স্ত্রী যাকে এতদিন মিডিয়া থেকে আড়ালে রেখেছিলেন। জর্জ গ্রুপের সঙ্গে পারিবারিক সম্পর্ক এখন কেমন? সামির থেমে দাঁড়ালো, চোখ সরু করে তাকালো ক্যামেরাগুলোর দিকে। ডান হাত দিয়ে সে মাহিরার হাত শক্ত করে ধরল, ঠান্ডা গলায় বলল, আমাদের পরিবার দুটি একত্র হয়েছে, এটা সম্মানের ব্যাপার, কিন্তু ব্যক্তিগত জীবন আমার নিজের বিষয়, এ বিষয়ে বাড়াবাড়ি করবেন না। তারপর রিপোর্টার্সের উদ্দেশ্যে চোখ ঘুরিয়ে কেবল বলল, আই থিঙ্ক মুগ্ধ ঝিনুকুর মাঝে সবচেয়ে ভালো মানায়। কোনো উত্তর না দিয়ে সে মাহিরাকে সঙ্গে নিয়ে হোটেলের মূল প্রাঙ্গণে ঢুকে গেল। সামির যখন মাহিরার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন আশেপাশের বহু চোখ তাদের দিকে থমকে গিয়েছিল। আজ মাহিরা যেন নতুন করে আবিষ্কৃত এক নারী। কালো নিটের গাউন, রূপালি জরির দুপাট্টা মাথায় পরা, সুচারু চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি আভা, এবং গলার নিচে পড়ে থাকা চুল। সে যেন রাজপ্রাসাদের রানী। সামির নিজেও হতচকিত হয়েছিল। আজ এতদিন পর সে মাহিরার সৌন্দর্যে যেন হঠাৎ নতুন করে ধাক্কা খেল। এই মেয়েটিকে কি সে এত অবহেলা করেছিল, এতটা দূরে সরিয়ে রেখেছিল? টেবিলে নিয়ে বসিয়ে দিল মাহিরাকে। টেবিলটিতে আগে থেকেই উপস্থিত ছিলেন ফারহানার ননদ শামিল ও আনি। আনি হাসি মুখেই এগিয়ে এলেন। মাশাআল্লাহ মাহিরা, তোমাকে আজ পরীর মতন লাগছে। কিন্তু শামিল, যার লাল চুল সবসময় অদ্ভুত ঢঙে বাঁধা থাকত, সে ছিল অস্বস্তিতে। সে নিজের গোল্ডেন স্লিট ডিপ থেকে গাউনটি সামলাতে সামলাতে আর চোখে মাহিরার দিকে তাকালো, আর মনে মনে রাগে ফুঁসতে লাগলো। মাহিরাকে সে ছোট করে ভাবত। বাহ্যিকভাবে রক্ষণশীল আর গলায় সবসময় দুপাট্টা চড়ানো মেয়েটি আজ তার আধুনিক পোশাককেও হার মানিয়ে দিয়েছে সৌন্দর্যে। কেউ তাকে না দেখে থাকলে আজ দেখেনি। শামিলের গলায় ব্যঙ্গ, আর আনি তখনও মুগ্ধ হয়ে বলছিলেন, স্বামীর দেখেছো কোনো অশ্লীলতার ছায়াও কিভাবে একটা নারী মোহনীয়ত হতে পারে। শামিল ভেতরে ভেতরে পড়ে যাচ্ছিল। এমনকি পুরো হলে যারা অতিমাত্রায় খোলামেলা পোশাকে এসেছিল,
তাদের সৌন্দর্য আজ ম্লান হয়ে গিয়েছিল মাহিরার অসাধারণ ভারসাম্যে সাজের কাছে। এই পোশাকে সে আধুনিক ও অথচ আত্মসম্মান বজায় রেখেই মুগ্ধতা ছড়াচ্ছে। লাইবার বিয়ের আয়োজন ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলে। সাজ, আলো, অতিথি, মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব সবকিছুর যেন বাহুল্য চলছিল। কিন্তু এই উজ্জ্বল উৎসবের মাঝেই এক কোণে এক চুপচাপ বসেছিলেন মাহিরা, যেন কোনো এক ভাঙা প্রদীপের মতো, যার আলো নিভে গেছে, শুধু শিখাটুকু রয়ে গেছে ব্যথা ছড়াতে। এই অনুষ্ঠান ছিল তার শ্বশুর বাড়ির, তবু তার নিজের পরিবার, মা, ভাই কেউই আমন্ত্রিত হয়নি। হয়তো সম্মান রক্ষায়, হয়তো অপমান এড়াতে। আমি কি শুধুই একজন অতিথি হয়ে গেছি এই পরিবারে? মাহিরা চুপচাপ কাঁপতে থাকা অন্তর্দহন নিয়ে ভাবছিলেন। ফারহানা সমস্ত অতিথিদের সাদরে গ্রহণ করছিলেন, কিন্তু মাহিরার সঙ্গে একবারের জন্য চোখাচোখি করেননি। এই বিয়ের অনুষ্ঠানটি ছিল মাহিরার বিয়ের পর প্রথমবারের মতো কোনো বড় সামাজিক উপস্থাপনা। কিন্তু তার অবস্থান, তার অস্তিত্ব যেন কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। মাহিরা কিছুটা দূরে এক কোণে বসেছিল। সামিরের চারপাশে তখন মিডিয়ার ভিড়, কিছু আধুনিক পোশাক পরা নারীর উচ্ছ্বাস আর প্রলোভনের ফিসফাস। তাদের মাঝে দাঁড়িয়েছিল শামিল, যার লালচে কার্ল করা চুল আর গলার গভীর নেকলেস মিডিয়ার ফ্রেমে একটার পর একটা ছবি বন্দি করছিল। সামির সেই ভিড়ের মাঝেও হঠাৎ চোখ তুলে তাকালো মাহিরার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর এক অদ্ভুত হাসি দিয়ে সামির শামিলের কোমরে হাত রাখলো এবং ক্যামেরার সামনে ঘনিষ্ঠ ভঙ্গিতে ছবি তুলতে লাগলো। মাহিরার চোখে জল এলো। এই মানুষটা আমার স্বামী, কিন্তু আজ সে যেন একেবারে অপরিচিত কেউ। মাহিরা চুপচাপ উঠে দাঁড়ালো। একটি নিরিবিলি কোণ খুঁজে অশ্রু মুছতে লাগলো। হৃদয়ে তখন শুধু একটি প্রশ্ন, একজন স্ত্রী কতটা অবহেলিত হলে এমন দুর্ব্যবহার সয়ে যেতে হয়? হঠাৎ কেউ একজন মাহিরার সামনে টিস্যু পাড়িয়ে ধরল। একটা ভারী অথচ নরম গলায় বলল, এত সুন্দর চোখ, এমন অমূল্য অশ্রু, নিজেকে কখনো এতটা সস্তা ভেবো না। মাহিরা মুখ তুলে তাকালো। একজন সুদর্শন আত্মবিশ্বাসী পুরুষ দাঁড়িয়েছিল তার সামনে, চোখে মুগ্ধতা, ঠোঁটে ব্যঙ্গ হাসি। আমি কায়ুম, চাইলে এই মুহূর্তে স্বামীর থেকে তোমাকে মুক্ত করে নিয়ে আসতে পারি, সসম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। মাহিরা বিস্ময়ে তাকিয়ে থাকলো। কাইয়ুমকে সে একদম সহ্য করতে পারছে না। তার চোখে ছিল সাহস, আত্মবিশ্বাস আর গভীর আকাঙ্ক্ষা। তোমার এই চোখের স্বপ্ন দেখা হবে আমার সবচেয়ে বড় অর্জন। তুমি চাইলে আমি শতবার মরতে রাজি, কিন্তু যদি আমাকে অস্বীকার করো, আমি নিজেই তোমার সামনে হাজির হয়ে যাব, তোমাকে জোর করে গ্রহণ করার জন্য। কাইয়ুম সরে গেল। মাহিরা তার পেছনে তাকিয়ে নিঃশ্বাস ফেলে বলল, আমি কারো ক্ষতি হয়ে বাঁচতে চাই না, আমি আমার আত্মসম্মান হয়ে বাঁচতে চাই। লাইবা তখনই মঞ্চে প্রবেশ করলেন। সে ছিল আজকের দিনের রানী। সাদা ডিজাইনার লেহেঙ্গা, খোলা চুলে দুপাট্টা পরা, এক স্নিগ্ধতা একদম রাজকীয়। তার পাশে দাউদ, উজ্জ্বল গৌরবে দীপ্ত এক রাজপুত্রের মতো। তাদের জুটি ছিল চোখ ধাঁধানো। দুজনের হাসি, কথা, অভিব্যক্তি যেন ছিল এক ছদ্মময় বন্ধনে বাঁধা। হল ঘর ভর্তি ছিল শহরের প্রভাবশালী ব্যক্তিত্বে, মন্ত্রী, আমলা, মিডিয়া ও শিল্পপতিরা। মাহিরা দূর থেকে তাকিয়েছিলেন লাইভার দিকে, কিন্তু তার হৃদয়ের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। এমন এক উৎসব যেখানে সে ছিল অদৃশ্য, এমন এক পরিবার যেখানে সে ছিল প্রয়োজনীয় শুধু নামমাত্র স্ত্রী হিসেবে, এমন এক ভালোবাসা যা ছিল তবু ছিল না। এদিকে রাফিয়া সেই মুহূর্তে তালহার সামনে এসে দাঁড়ালো, মোবাইল হাতে তুলে ধরল। তালহা তখন অফিস থেকে ফিরে গুরুত্বপূর্ণ কিছু ফাইল ঘেটেই যাচ্ছিল। চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও কাজে ব্যস্ত। রাফিয়া মোবাইলের স্ক্রিনটা ওর চোখের সামনে ধরল। তালহা, একবার দেখো তো। তালহা চোখ না তুলে বলল, দেখছো না আমি কতটা ব্যস্ত? তুমি দুজনে স্যুট দেখাচ্ছ, পরে দেখবো। আমি কোনো স্যুট দেখাচ্ছি না, আমি জানতে চাই আমাকে কি তুমি কোথাও নিয়ে যাবে না? রাফিয়ার গলায় অভিমান। তালহা এবার মাথা তুলে চাইল, চোখে বিরক্তির ছাপ। তুমি ঝগড়া করার মুডে আছো, তাহলে বলো, অফিসের কাজ বাদ দিয়ে এখনই তোমার সঙ্গে লড়াই করি। ল্যাপটপে ফের মুখ দিতেই রাফিয়া ধাক্কা দিয়ে সেটি বন্ধ করে দিল। চোখে রাগ, কণ্ঠে কাঁপুনি। এটা শুধু অবহেলা না তালহা, এটা অপমান। সেই স্বামীর দৌরানি
আর তোমার বোন আমাদের মুখে চড় মারছে। তালহার মুখ থমকে গেল। তুমি সবসময় আমার বোনকে দোষ দাও কেন রাফিয়া? সে কি করেছে তোমার? রাফিয়ার চোখে জল জলে আগুন। তোমার বোন সেই দরিদ্র মেয়েটাই আজ সে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় রাজকন্যার মতো ঘুরছে, আর আমাদের কোনো অস্তিত্ব নেই। তালহা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। রাফিয়ার সামনে এসে গম্ভীরভাবে বলল, তুমি কি জানো আজ কি হয়েছে? দাউদ মালিক মুর্তজার ছেলে, সে আজ লাইবার সঙ্গে বিয়ে করেছে। পুরো সোশ্যাল মিডিয়া তাদের ছবি দিয়ে ভরে গেছে। তো রাফিয়ার গলা কাঁপছিল। তবে আমরা, আমাদের কেউ ডাকে না, আমাদের গুরুত্ব নেই। আর স্বামীর দৌরানি আর লাইবা আমাদের সম্মানের ওপর জুতোর ছাপ দিয়ে গেছে, আর তুমি বলো আমি চুপ থাকি? একটা স্তব্ধতা নেমে এলো। রাফিয়া আর কিছু বলল না। তার চোখে নীরব অশ্রু, ঠোঁটে অনুচ্চারিত প্রশ্ন। তালহা চোখ নামিয়ে বলল, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি রাফিয়া। হ্যাঁ, আমি উপশহরে যাচ্ছি, কারণ আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। রাফিয়ার ঠোঁট থরথরিয়ে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমাদের বোন, তিনি এত বড় ব্যবসায়ীর স্ত্রী। আমাদের কতটা অসাধু। পরিবার জিজ্ঞাসা করবে, আপনি যদি লোকেদের আমন্ত্রণ না করেন তবে আমি কি প্রতিক্রিয়া জানাবো? রাফিয়া অজ্ঞ মহিলাদের মতো চিৎকার করছিল। তালহা মোবাইলের হাতে ধরা ছবিগুলো দেখছিলেন। অল্প সময় পরে লাইবা এবং ডেভিডের বিবাহ শুরু হতে চলেছিল। সামির এবং ফারহানা মঞ্চে ছিল। মঞ্চটি বিশাল ছিল। লাইবা এবং ডেভিড একসঙ্গে বসেছিলেন, এবং ডেভিডের পরিবার এবং কাইয়ুম সহ সামিরের কিছু প্রিয় বন্ধু ছিল। মাইকে মাউলভী সাহেব কয়েকটি আয়াত আবৃত্তি করলেন। গ্রহণযোগ্যতার আচার শুরু হয়েছিল। মাইকের ওপর মাউলভী সাহেবের কণ্ঠটি 5টি তিক্ত ডান্সিল দিয়ে ডেভিড মালিকের সাথে সমাধান করা হয়েছে। আপনি কি এটি গ্রহণ করেন? লাইবা কোনো সাড়া দেয়নি। লাইবা মাইকে চুপচাপ বসেছিল। মাউলভী সাহেব আবারও তার প্রশ্ন তোলেন। লাইবা দুরানি, 5 কোটি টাকা দেনমোহর ধার্য করে আপনার বিবাহ ডেভিড মালিকের সাথে স্থির করা হয়েছে। আপনি কি এটি গ্রহণ করেন? লাইবা তখনও চুপ করে বসেছিল। সামির এবং ফারহানা এগিয়ে গিয়েছিল। ফারহানা লাইবার কাঁধে হাত রেখে তাকে কথা বলতে বললেন, কিন্তু লাইবার কাছ থেকে নীরবতা ছিল। এখন পুরো হলের আলো শোনাতে শুরু করেছিল। দাউদ মালিকও উদ্বেগের দিকটি পরিবর্তন করেছিলেন। মালিক মোর্তাজাও বিরক্ত হয়েছিল। সামির লাইবার কাছে গিয়ে তার হাতের উপর কিছুটা চাপ চাপিয়ে কথা বলতে বললেন। সামিরের সিগন্যালে মালভী সাহেব আবার তার প্রশ্ন উপস্থাপন করলেন।